যে গুজরাট 2023 সালের আল কায়দার সম্পর্কিত যে মামলাটা, এটা তো 2023 সালের, এবং তার সঙ্গে এই মমিনুলের একটা যোগাযোগ থাকতে পারে বলে এনআইএ তদন্ত করছে। এবং এমন একটা সময় নবগ্রামে এসেছেন এনআইএর আধিকারিকরা বা গোয়েন্দারা, যখন এই দিল্লি বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে। এই দুটোর মধ্যে কোথাও কি একটা যোগসূত্র রয়েছে? কিভাবে এই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগটা হতো? তাহলে কি বাংলাদেশ মারফত কোনো রকম কোনো নির্দেশ কি এসেছিল মমিনুলদের মতো মানুষদের কাছে বা মমিনুলের কাছে? দেখো, হতেই পারে, মানে এটা রুল আউট করা যায় না, কারণ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, হাসিনা সরকার চলে যাওয়ার পর যেমন ভারত বিরোধী মন্তব্য বাংলাদেশ সরকারের বা কেয়ারটেকার গভর্নমেন্টের তরফ থেকে বারংবার এসেছে, ভারত বিরোধী একটা মনোভাব নিয়ে তারা চলছে। তারা কিন্তু এই মুহূর্তে বন্ধু রাষ্ট্র বলে অন্তত আমি মনে করি না। এজেন্সিরাও খুব সজাগ সেই দিক থেকে। জয়েন্ট চিফ অফ স্টাফ বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট যিনি রয়েছেন অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূসের সাথে তিনি দেখা করেছেন সপ্তাহ তিনেক আগে। গতকাল নৌবাহিনীর প্রধান পাকিস্তানের তিনি গিয়েছিলেন ঢাকাতে, সেখানে দেখা হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম লস্করে তৈবার কিছু কমান্ডার তারা কিছু শীর্ষস্থানীয় আধিকারিকদের সাথে মিটিং করে এবং সেই মিটিংয়ের ছবি তারা কিন্তু প্রকাশ্যে আনেছে, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়, আমাদেরকে পাঠানো হয় ইমেল মারফত যে এই ধরনের মিটিং হয়েছে। কারণ বাংলাদেশটা এখন ধীরে ধীরে কিন্তু গত এক বছরে অনেকটাই পাকিস্তানের কবজায় চলে এসছে। পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে কিন্তু এখন ভীষণ সুন্দর একটা আবার নিবিড় সম্পর্ক একটা গড়ে উঠেছে ইউনিস গভর্নমেন্টের কাছে, ইউনিস সরকারের কাছে। এবং সেইটা যদি মানে এটা এজেন্সিরা সবাই জানে, তো সেক্ষেত্রে বাংলাদেশের যোগ থাকবে না এটা বিশ্বাস করাটা খুব মুশকিল। তবে এখনও পর্যন্ত কোনো এস্টাবলিশড ফ্যাক্ট আসেনি। আমরা কালকে পাঞ্জাবের একটা কানেকশন দেখেছি, এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে পশ্চিমের বর্ডারের দিক থেকেই কিন্তু কানেকশনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটা একটু জানিয়ে রাখবো যে দুজন ডাক্তারের নাম ইতিমধ্যে উঠে এসেছে, আমি ছবিগুলো দেখাতে বলবো। যে আজকে একজনকে কানপুর থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যে গ্রেফতার ডক্টর মোহাম্মদ আরিফ। এবং এই যে আলফালা ইউনিভার্সিটির নাম উঠে আসছে, সেই ইউনিভার্সিটির ডাক্তারদের বেশ কয়েকজনের ভূমিকা কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট সন্দেহের চোখে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ডক্টর মোহাম্মদ আরিফকে। এবং এই যে ডাক্তার নিসার উল হাসান, এই যে ব্যক্তি, এর যে ভূমিকা সেটাও আতশ কাচের নিচে। তবে আপনাদেরকে জানাই এর সম্পর্কে যে এই ব্যক্তিকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যদি এর সম্পর্কে খোঁজ নেওয়া হয় তাহলে যে বক্তব্যটা উঠে আসছে সেটা হচ্ছে এই ব্যক্তি কাশ্মীরে সেখানকার একটা হাসপাতালে কর্মরত ছিলেন এবং সেখানে বেশ কিছু খারাপ কাজের জন্য তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছিল। এবং তার গতিবিধি সেই সময় যথেষ্ট সন্দেহজনক ছিল এবং তার সেই সময় সন্দেহজনক বেশ কিছু কাজকারবার করে এই ব্যক্তি করেছিলেন বলে তাকে সাসপেন্ড করা হয়েছিল। এবং তারপরে কিন্তু এই যে আলফালা ইউনিভার্সিটি, যার কথা আমরা বলছি বারবার করে এবং যেখানকার ডাক্তারদের ভূমিকা একেবারে আতশ কাচের নিচে, সেই আলফালা ইউনিভার্সিটিতে কিন্তু কাজ করত। এবং তারপর গত কয়েক মাস ধরে কিন্তু নিখোঁজ। সুতরাং এই যে যোগসূত্রগুলো ইতিমধ্যে উঠে আসছে এবং আর কারা কারা কিভাবে যুক্ত, আর কার কার নাম উঠে আসতে পারে, এই নিয়ে কিন্তু একটা তদন্ত চলছে। আমি আরেকবার সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, এই যে পরিবারটা, এই পরিবার সম্পর্কে তুমি কি কোনো প্রতিবেশীর কাছ থেকে বা আশপাশের কোনো জায়গা থেকে কোনো তথ্য জোগাড় করতে পেরেছিলে? দেখো, আশেপাশের মানুষজনের সাথে যেটা কথা বলেছি যে এদের পরিবার কিন্তু দিন আনে দিন খাওয়া পরিবার, লেবারের কাজ করে এবং পরিযায়ী শ্রমিকের কাজ করে বাড়ির লোকজন, এরকমই। যে এদের খুবই বিত্তশালী পরিবার নয়, নিডি পরিবার, গরিব পরিবার, এটুকুটাই জানা গিয়েছে। কিন্তু প্রতিবেশীরাও এই বিষয়ে যে কোনো যোগ থাকতে পারে, কি হতে পারে সেই বিষয়ে কিন্তু প্রতিবেশীরাও সঠিকভাবে কিছু বলতে পারেনি। তাদের মধ্যেও ধোঁয়াশা আছে যে হঠাৎ করে এনআইএ আর কাউরির বাড়ি নয়, এই বাড়িতেই কেন এলো। তারাও কিন্তু একটা আতঙ্ক, চিন্তিত যে কি হলো, কি পরিস্থিতি হলো যে হঠাৎ করে এনআইএ চলে এলো। এবং দিল্লিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটলো তার পরে এনআইএ এলো। 2023 সালে গুজরাটের ঘটনার জেরে এসছে, পরে আমরা জানতে পারি এটা। কিন্তু প্রাথমিকভাবে এনআইএ আসাতে কিন্তু এলাকার মানুষজন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে হঠাৎ করে এই এলাকায়, এই প্রত্যন্ত একটি গ্রাম, নবগ্রামের যে নিম গ্রাম, সেইখানে কেন এলো। কাজেই প্রতিবেশীরা পরিবার সম্পর্কে বলেছে যে এমনি বাকি যেরকম সাধারণ মানুষের মতনই বসবাস করে, তারাও দিন আনে দিন খাওয়া পরিবার, গরিব পরিবার। কাজেই প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু সেরকম সদুত্তর কিছু পাওয়া যায়নি এখনো পর্যন্ত।
বেশ, অর্থাৎ তাপস, একটা বিষয় খুব স্পষ্ট যে এমন একটা জায়গাকে এরা বেছে নিয়েছিলেন যে খুব সহজে এদের বাড়িতে পৌঁছানো যাবে না এবং কারোর সঙ্গে বিশেষ একটা কথা বলতে হয় না। তুমি যেটা বলছিলে যে সীমান্তবর্তী জায়গা যাতে কারোর নজরে না পড়ে, বাড়ি থেকে বেরোয় না যারা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে যুক্ত থাকে এবং যেরকম প্ল্যান বা ছক যারা কষে, এই যে যখন মুম্বাইতে থাকাকালীন এই ব্যক্তির সঙ্গে অর্থাৎ এই মমিনুলের সঙ্গে সেই সময় বাংলাদেশের কয়েকজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে, যারা নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যুক্ত ছিল বলে বেশ কিছু খবর উঠে এসেছে। সেই সূত্র ধরে কি দিল্লিতে যে অতি সম্প্রতি 10-11-এর ঘটনা আমরা দেখলাম, বিস্ফোরণের ঘটনা দেখলাম, তার সঙ্গে কোনো রকম কোনো তথ্য কি এখনো পর্যন্ত উঠে এসেছে যে আল কায়দার ঘটনায় যখন তাকে খুঁজে বের করা হয়, যে আল কায়দার হাত ধরে নতুন কোনো নির্দেশ কি এসেছে বা নতুন কোনো সংগঠনের সঙ্গে কি মমিনুলের যোগাযোগ হয়েছে? দেখো, আল কায়দার সাথে মমিনুলের সম্পর্ক যে ছিল এটা এস্টাবলিশড ফ্যাক্ট, এটাতে কোনো সন্দেহ নেই। তবে দিল্লিতে যে বিস্ফোরণ ঘটলো, তারপর যে তদন্ত উঠে আসছে, তাতে কিন্তু গোয়েন্দা সংস্থারা কিন্তু পাখির চোখ হচ্ছে বেশ কিছু কল রেকর্ড, এবং সেই কল রেকর্ডে সেই নম্বরের তৎকালীন সময় আগে পরের সময়গুলো, টাওয়ার লোকেশন কি ছিল সেগুলো, এবং মমিনুলের বাড়ি থেকেও একটি ফোন বাজেয়াপ্ত বোধহয় করা হয়েছে, এমনটা গতকাল আমাদের জানানো হচ্ছিল। তো এই সব জিনিসকে একসাথে এক জায়গায় এনে এই কানেক্টিং দ্য ডটস, যে অনেক প্রশ্ন, দেখো যখন এরম ঘটনা ঘটে অনেক ধরনের ইনপুটস আছে, সব ইনপুটকে এক জায়গায় কোরাবোরেট করে কোনগুলো সেই ঘটনার সাথে যুক্ত সেগুলো, মানে ছকটা কি সেই 2023 সাল থেকে গুজরাটের ঘটনা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাকে একেবারে ছক কষাটা, এটা কি এই মুর্শিদাবাদে বসে হয়েছিল নাকি অন্য কোথাও বসে এই ছকটা কষা? দেখো, আপাতভাবে মুর্শিদাবাদে বসে এই ছক যে কষা হয়েছিল এমন কোনো প্রমাণ আসেনি। তবে হ্যাঁ, যে অপারেশন সিন্দুর আমরা দেখেছিলাম এবং বাহাওয়ালপুর, যেটাকে জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার বলা হয়, সেখানে যে ধরনের অ্যাটাক করা হয়েছিল তাতে প্রায় শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে ইনপুট আসছিল যে জৈশ-এ মোহাম্মদ কিন্তু রিটালিয়েট করবে, এবং তার সাথে অন্যান্য জঙ্গি সংগঠন যেমন লস্করে তয়বা এবং অন্যান্য জঙ্গি সংগঠন, জামাতুল মুজাহিদিন, বাংলাদেশ এখন সম্পূর্ণ ব্যান হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের পথ দিয়ে বা নেপালের পথ দিয়ে বা ওয়েস্টার্ন বর্ডারের রাস্তা দিয়ে কিছু এমন কার্যকলাপ বা বিস্ফোরক পাঠানো বা কিছু মানুষজনকে সেখানে পাঠানো যাতে তারা এই কাজগুলোকে এক্সিকিউট করতে পারে, তার কিন্তু ইন্টেল ছিল যে ভারতে কিন্তু এই অপারেশন সিন্দুরের যে বদলা, এটা কিন্তু পাকিস্তান জৈশ-এ মোহাম্মদের হাত ধরেই কিন্তু নেওয়ার চেষ্টা করছে। ঠিক সেটাই ঘটলো, এবং কাকতালীয়ভাবে যেদিন ঘটলো সেদিনকেই ফরিদাবাদে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো, এবং কিন্তু এরকম সচরাচর হয় না যে বিস্ফোরক উদ্ধার হলো এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। যদিও বলা হচ্ছে অ্যাক্সিডেন্টালি ট্রিগার্ড হয়েছে, এটা সিরিয়াল বম্বিংয়ের প্ল্যান ছিল। তো যদি সেটা হয়ে থাকে তাহলে কি এখন চ্যালেঞ্জ হচ্ছে যে এই মডিউলের অন্যান্য সদস্যরা, যাদেরকে হয়তো এই ধরনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, একজন স্লিপার সেলের সদস্য, এটা কি কোনো সূত্র মারফত উঠে আসছে? দেখো, স্লিপার সেলের সদস্য ছিল আল কায়দা ইন্ডিয়া মডিউলের, এতে কোনো সন্দেহ নেই, এটা স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট বলেই জানিয়েই দিয়েছে।